আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি হরর মার্ডার মিস্ট্রি। বইটির নাম হচ্ছে দি আউটসাইডার। লেখক স্টিফেন কিং, অনুবাদ মোহাম্মদ ফুয়াদ আল ফিদা। প্রথম প্রকাশ আগস্ট 2023, প্রকাশনী শিরোনাম প্রকাশন, প্রচ্ছদ আবুল ফাতাহ, পৃষ্ঠা সংখ্যা 447, মুদ্রিত মূল্য 700 টাকা, আর জনরা হচ্ছে হরর মার্ডার মিস্ট্রি। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। নৃশংস যৌন নিপীড়নের পর খুন করা হলো বাচ্চা ছেলে ফ্রাঙ্ক পিটারসনকে। হত্যার দায়ে মূল সন্দেহভাজনকে গ্রেফতার করতে সময় লাগলো না। সবার সামনে খেলার মাঠ থেকে গ্রেফতার করা হলো কোচ টেরেন্স মেটল্যান্ডকে। ফ্লিন্ট সিটি পিডির গোয়েন্দা রাফ অ্যান্ডারসনের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই, আসল লোকটিকেই গ্রেফতার করেছে সে। এদিকে টেরির দাবি ঘটনার সময় সে ছিল ভিন্ন একটা শহরে। শুধু দাবিই নয়, প্রমাণ হিসেবে দেখালো স্থানীয় টিভি চ্যানেলে প্রদর্শিত ভিডিও ফুটেজ। একজন মানুষ কি একই সময়ে দুই জায়গায় থাকতে পারে? আদালত ভবনের সিঁড়িতে গুলি করে মারা হলো কোচ টেরিকে। বন্ধ হয়ে গেল কেস। দৃশ্যপটে আগমন হলো ফাইন্ডার্স কিপার্স প্রতিষ্ঠানের অনুসন্ধানকারী হলি গিবনির। আর এসে সে আবিষ্কার করে বসলো কেসের মোড় ঘুরিয়ে দেওয়া একাধিক প্রমাণ। টেরির হত্যাকাণ্ডের সঙ্গে কেন মিলে যাচ্ছে শত শত মাইল দূরে সংঘটিত আরেকটি হত্যাকাণ্ডের? কেন গা শিউরিতে এক লোক হুমকি দিচ্ছে টেরির মেয়ে গ্রেস, সহকর্মীদের আর রাল্ফের স্ত্রী জেনিকে? লোকটি কি আমাদের দুনিয়ার মানুষ, নাকি এসেছে অন্য কোনো জগৎ থেকে? লোকটি অথবা সত্তাটি কে? তো আমি রিভিউটি শুরু করছি। দি আউটসাইডার বইটি এমন একটি প্রাসঙ্গিক উপন্যাস যা স্টিফেন কিংয়ের জনপ্রিয় বইগুলোর মধ্যে অন্যতম। এই বইটি একটি অসাধারণ অসম্ভাব্য অধ্যায়। এর বই যা পাঠকের মাথায় সাসপেন্স আর ভীতির ভাব ধরিয়ে দেয়। মানে ভীতির ভাব আসলে দিবে। 11 বছর বয়সী ফ্রাঙ্ক পিটারসন নামের এক কিশোরকে খুবই বিকৃতভাবে যৌন নির্যাতন করে নৃশংসভাবে খুন করা হয়। এমনকি ছেলেটির দেহ থেকে মাংস কামড়ে তুলেও ফেলা হয়। সকল ধরনের প্রমাণ, চাক্ষুষ সাক্ষীর বক্তব্যে ফরেন্সিক রিপোর্ট বলছে এই ভয়াবহ কাজটি নেইবারহুডের সবার মাঝে পরিচিত এক ব্যক্তি করেছে। সে ব্যক্তিটির নাম হচ্ছে টেরি মেটল্যান্ড। টেরিকে গ্রেফতার করা হলো, কিন্তু সে দৃঢ় হয়ে বলছে যে সে খুন করেনি। ঘটনার দিনে নাকি সে অন্য শহরে ছিল। খোঁজ দিয়ে দেখা গেল যে আসলেই খুনের দিন সে শহরের বাইরে ছিল। বাইরের একটা প্রোগ্রাম ছিল, সেখানে সে গিয়েছিল। কিন্তু ফরেন্সিক রিপোর্ট তো ভুল হতে পারে না। ডিএনএ টেস্টের রিপোর্ট ম্যাচ করলো গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে। তাকে কোর্টে চালান করা হলো। কিন্তু চালানের দিন নিহত ছেলেটির ভাই, মানে যে ফ্র্যাঙ্ক পিটারসন যে মারা গেছে সেই ছেলেটার ভাই আর কি, বড় ভাই, প্রতিশোধ নেওয়ার জন্য টেরি মেটল্যান্ডকে গুলি করে। রাস্তায় শত শত মানুষের সামনে মারা যাওয়ার আগ মুহূর্তেও টেরি বলে সে খুন করেনি। সকল তথ্য লোকটির বিরুদ্ধে থাকলেও ডিটেকটিভের মন খচখচ করতে থাকলো। একই রকম চেহারার কেউ নাকি যমজ ভাই, কিন্তু অন্য জায়গা থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করে গ্রেফতারকৃত টেরির সাথে। একই লোক একই সময় দুই জায়গাতে কিভাবে থাকতে পারে? অতিপ্রাকৃত কিছু নয় তো? অ্যাকচুয়ালি এই জিনিসটা মনে হয় স্বাভাবিক, কারণ প্রথমত যে যেখানে ডিটেকটিভের মন খচখচ করেছে, কারণ সেটা হচ্ছে যে টেরি মেটল্যান্ড মারা যাওয়ার আগে কিন্তু বলে গেছে যে সে খুন করেনি। মানুষ কিন্তু মারা যাওয়ার আগে সচরাচর মিথ্যা বলে না, সত্যি কথাটাই বলে। তো আর যেহেতু টেরিকে দেখা গেছে যে আরেকটা জায়গায় ছিল, সেই প্রমাণটাও তো পাওয়া গেছে যে সে আরেকটা শহরে ছিল। যেদিন এই খুনের ঘটনাটা ঘটেছে সেদিন সে অন্য একটা শহরে ছিল, এবং সেখানকার ভিডিও ফুটেজ, একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের ভিডিও ফুটেজেও তাকে দেখা গেছে। কিন্তু খুনের জায়গায় না তার যে এটা যে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে যে ডিএনএ, সব এটাও টেরির সাথে মিলে, টেরিরটাই পাওয়া গেছে। তো এখানে তো একটা কেমন জিনিসটা হয়ে গেল না, যে একই মানুষ একই সময়ে দুই জায়গায় কিভাবে থাকতে পারে? তো সেই জন্য না ডিটেকটিভের মনটা খচখচ করছিল যে আসলে এই জিনিসটা কি হলো। একই মানুষ, আর যমজ হলেও কি হয়, আইডেন্টিক্যাল টুইনও যদি হয়, তাও কিন্তু হয় কি যে আঙুলের ছাপ কখনো মিলবে না কোনো মানুষেরই। পৃথিবীর কখনো দুইটা মানুষের মধ্যে আঙুলের ছাপটা পুরোপুরি ম্যাচ করবে না, কিন্তু এখানে না ম্যাচ করেছে পুরোপুরি। সেই জন্যই আরও টেনশনে পড়ে গেল, এটা কি মানুষ না অন্য কিছু। কারণ তখন তো অতিপ্রাকৃতের কথাটাই মাথায় আসে, কারণ বাস্তবিক কোনো কিছুর সাথে তার মেলানো যাচ্ছে না, কিভাবে এরকম হচ্ছে। তো ডিটেকটিভের মন বলছে যে খুনি অন্য কেউ হয়তো, কিন্তু এই নিজের প্রমাণগুলো কিভাবে উপেক্ষা করবে, কারণ প্রমাণগুলো তো ভুল না।
কিছু একটা সমস্যা তো অবশ্যই আছে, তাই কেস থেকে ডিটেকটিভকে সরিয়ে দেওয়া হলেও সে নিজ থেকে আবার ইনভেস্টিগেশন শুরু করে। তো কেস থেকে ডিটেকটিভকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ যেহেতু একটা সমস্যা হয়ে গিয়েছিল, কারণ আসামি যে ছিল সে মারা গিয়েছিল, তো অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছিল কেসটা। কিন্তু তারপর ডিটেকটিভের যে মনে একটা খচখচানি ছিল যে আসলে এটা কি হলো, মানে খুনি কি অন্য কেউ, মানে তার মনে হচ্ছে যে খুনি অন্য কেউ, কিন্তু প্রমাণ যেগুলো ছিল সেগুলো তো নিরেট প্রমাণ ছিল, এসব ডিএনএ তারপরে আঙুলের ছাপের যে মানে ম্যাচ করার ব্যাপারটা, সেগুলো তো ভুল না, সেগুলো তো ভুল হতেই পারে না। তো সেই জন্য সে চিন্তায় পড়ে গেল যেটা কি হলো। তো তাকে মানে কেস থেকে অব্যাহতি দেওয়ার পরও সে ভাবলো যে সে নিজ থেকেই তদন্ত করে যাবে। আবার শত শত মাইল দূরে হয়ে যাওয়া একটি খুনের ঘটনার অনেকাংশে মিলে যাচ্ছে এই খুনের ঘটনার সাথে, কিন্তু কিভাবে হচ্ছে আর কেন? এদিকে টেরির স্ত্রী মার্সি ও তার উকিল হাওয়ার্ড বলল হাল ছাড়ার পাত্র নন। শত শত মাইল দূরে আরেকটা খুন হয়েছে, সেটার ঘটনার সাথে এই ঘটনাটার অনেক মিল পাওয়া যাচ্ছে। তো এটাতেও মানে একটু মানে চিন্তার ব্যাপার যে কি ব্যাপার, ওই খুনের সাথে এই খুনটা কিভাবে মিললো। ওইখানে আবার অন্য মানুষ ছিল আসামি, স্বাভাবিকভাবে মানে টেরি ছিল না। তো এদিকে এখন এটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে সেটা কেউ বুঝতে পারছিল না। এদিকে যে টেরি যে মারা গিয়েছে, নিহত যে মানে যাকে আর কি আসামি হিসেবে ধরা হয়েছিল, যে কোর্টে চালান করার সময় মারা গেছে, তার স্ত্রী আর তার উকিলও মানে হাল ছাড়া না। তারা তো বলেছেই যে মানে টেরি খুন করেনি, টেরি নিজে তো বলেছে যে সে খুন করেনি, এবং তারাও মানে এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে এসেছে টেরি আসলে খুনি না। তো তখনই দৃশ্যপটে আগমন ঘটে ফাইন্ডার্স কিপার্স প্রতিষ্ঠানের অনুসন্ধানকারী হলি গিবনির। তার অনুসন্ধান করতে গিয়ে সে পেয়ে গেল কেসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একাধিক প্রমাণ। টেরির মেয়ে গ্রেস, ডিটেকটিভ জ্যাক আর রালফের স্ত্রী জেনিকে কেন গা শিরুই দিয়ে এক লোক হুমকি দিচ্ছে। এখানে কথা যে মানে দৃশ্যপটে তখন মানে এই তদন্তের জন্যই একজনকে তারা হায়ার করে, মানে যারা তদন্ত করছিল তারাই সবাই মিলে হায়ার করে একজনকে, এই টেরির উকিল তারপরে যে ডিটেকটিভরা তারা সবাই মিলে আর কি। তো হলি গিবনি অনেক কিছু বের করে, এমন সব মানে প্রমাণ সে মানে পায়, কেসে মোড় একদম ঘুরিয়ে দেওয়ার মতো অনেক প্রমাণ সে পায়। হ্যাঁ, আর এর মধ্যে না একটা জিনিস থেকে যে একটা ভয়ঙ্কর মানে একটা লোক, মানে দেখতে ভয় লাগে তাকে দেখতে, সেই লোক এসে না মানে টেডির মেয়েকে তারপরে ডিটেকটিভ যে আর আলফ্রেড স্ত্রীকে মানে এদেরকে না ভয় দেখাচ্ছে, মানে হুমকি দিচ্ছে যে কেস থেকে সরে যাও, কেস থেকে মানে এই ঘটনা থেকে সরে যাও, এরকম হুমকি দিচ্ছে। তো মানে এটা কেন দিচ্ছে আর কিসের জন্য বা মানে কে দিচ্ছে, এটাই হলো ব্যাপার। আসল ঘটনা আসলে লোকটি কি আদৌ পৃথিবীর মানুষ নাকি অন্য কোনো দুনিয়া থেকে সে এসেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে আমেরিকার এক স্টেট থেকে অন্য স্টেটে ছুটতে হচ্ছে ওদের। লোকটি অথবা সে যাই হোক না কেন তাকে থামাতেই হবে, নইলে এই আউটসাইডারের হত্যার তালিকা আরও দীর্ঘ হবে। ফ্রাঙ্ক পিটারসনের পরিবারের মতো আরও অনেক পরিবার ধ্বংস হয়ে যাবে। তো মানে এটা যেই হোক না কেন মানে সন্দেহ হচ্ছে যে এটা কি মানুষ, কারণ মানুষ এভাবে আসবে কীভাবে, হুটহাট করে আসছে, হুটহাট করে মানুষকে মানে হুমকি দিচ্ছে, এবং দেখতেও ঠিক মানুষের মতোও লাগছে না। তো জিনিসটা হচ্ছে যে এটা আসলে কি, এটা কেউ বুঝতে পারছিল না। এবং এর যে খুন করছে এক স্টেট থেকে আরেক স্টেটে যাচ্ছে, তো এই খুনের তদন্ত করার জন্য মানে এর খুনেরগুলি মানে বুঝাই যাচ্ছে, মানে আউট সাইডের যে খুনগুলি করছে না, মানে কীরকম মানে জিনিসগুলি কিছু কিছু জিনিস মানে মিলে যাচ্ছে, যে কারণে ওরাও এক স্টেট থেকে আরেক স্টেটে যাচ্ছে ওই আউটসাইডারকে খুঁজতে, যারা তদন্ত করছে আর কি তারা। তো মানে এটা যেই হোক তাকে তারা থামাতে চাচ্ছে এই কারণে, কারণ এই যে খুনি সে এমনিতে নর্মাল মানুষকে তো খুন করছে, এবং সাথে সাথে অন্য কাউকে তো সে ফাঁসিয়ে দিয়ে সে বিপদে ফেলছে, কারণ যারা ফাঁসছে তারা তো আসলে খুনি না, মানে কিন্তু সবাই তো ভাবছে যে তারাই খুনি, কারণ তাদের ডিএনএ তারপর তাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে। তো একে তো থামাতেই হবে, কারণ একে না থামালে তো সে অনেক মানুষকে খুন করবে, এবং ফ্রাঙ্ক পিটারসনের পরিবারের মতো অনেকের মানে পরিবার ধ্বংস হয়ে যাবে। ফ্রাঙ্ক পিটারসনের যে পরিবার ছিল, মানে যে ছেলেটা প্রথমে মারা গেছিল, যে টেরি মেটলেন মানে যার খুনের কারণে গ্রেফতার হয়েছিল, তার তো পুরো ফ্যামিলিটা নষ্ট হয়ে গেছিল, কারণ এই ছোট ছেলেটা মারা যাওয়ার পর সেই দুঃখে তার মা মারা যায়, এবং সেই মানে এই ছোট ভাইয়ের মা মারা যাওয়ার কারণে বড় ভাইও যায় ওই টেরিকে খুন করতে, এবং সেখানে সেও কিন্তু মারা যায়, বড় ভাইটাও মারা যায়, মানে পুরো একটা ফ্যামিলি না একদম শেষ হয়ে গেছে এর মানে এই একটা সমস্যায় করে। তো এই আউটসাইডারকে তো যে কোনো মূল্যেই থামাতে হবে, না হলে সে আরও অনেককেই ধ্বংস করে দেবে, অনেক পরিবারকে সে ধ্বংস করে দেবে। তো একটা রহস্য তোটের শেষ মাথায় যত রকমের সলিউশন থাকা সম্ভব সে সবগুলো একদম প্রথম অধ্যায়তেই লেখক বলে দিয়েছেন, আর এই কারণে আপনি লেখকের লেখার মধ্যে ঢুকে যেতে বাধ্য হবেন, আর শেষটা কিভাবে হয়েছে সেটা জানতে চাইবেন। হ্যাঁ, এখানে না জটের মানে একটা রহস্য জটের শেষ যত রকমের সলিউশন থাকতে পারে রহস্যটা জট ছাড়ানোর জন্য, সবই কিন্তু আসলে লেখক প্রথম অধ্যায়তেই বলে দিয়েছেন। মানে এটাতেই আপনার আসলে মানে লেখক মধ্যে লেখা মানে ঢুকতে আপনি বাধ্য হবেন এই কারণে, কারণ আসলে তো মানে সলিউশন তো সে সব বলেই দিয়েছে, তা শেষ পর্যন্ত কোন সলিউশনটা আসলে সবাই ইউজ করেছে, কিভাবে আসলে খুনিকে বের করেছে, মানে কোনটা ইউজ করে, সেটা জানার জন্য আসলে আপনার আগ্রহটা থাকবে।
তার শুরুর অধ্যায় ছিল প্রথম অনুচ্ছেদ, বর্তমান গল্প, পরের অনুচ্ছেদ সাক্ষীদের জবানবন্দি আর ফরেন্সিক রিপোর্ট অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসগুলো সুন্দর করে ডিটেলসভাবে দেওয়া হয়েছে, যার কারণে আপনি টান টান উত্তেজনা নিয়ে বইটি পড়তে পারবেন। মানে এটা শুরু হয়েছে কি, প্রথম অধ্যায় ছিল অনুচ্ছেদ, বর্তমানে যে গল্পটা মানে বর্তমানে যে ঘটনা ঘটেছে সেটা ছিল প্রথমে, তারপরে ছিল সাক্ষীদের জবানবন্দি, এক একজন সাক্ষী জবানবন্দি আর রিপোর্টের অ্যানালাইসিস। তা রিপোর্টের মানে ফরেন্সিক রিপোর্ট যে সেগুলো অ্যানালাইসিস খুব সুন্দরভাবে দেওয়া হয়েছিল, মানে আপনার ভালো লাগবে, মানে আপনি বুঝতে পারবেন যে কারণে, মানে যেহেতু সব কিছু বিস্তারিতভাবে ডিটেলে বর্ণনা করা আছে। তো মানে পরে যখন বইটা আপনি পড়বেন, কাহিনীটা যখন পড়বেন, তখন আপনার বুঝতে সুবিধা হবে। তো উপন্যাসের প্লট এবং চরিত্রগুলো দারুণ ছিল। প্লটটার কারণে এই গল্পের শেষটা জানার জন্য আপনি আগ্রহ বোধ করবেন। হ্যাঁ, প্লটটা কিন্তু দারুণ ছিল, কারণ প্লটটা একটু অন্যরকম ছিল। মানে এরকম মানে প্লটটা কেমন যে কেমন একটা মানে হত্যাকাণ্ড হচ্ছে, ভয়ঙ্কর একটা ব্যাপার, মানে ভয়ঙ্কর ভয় জায়গা নিয়েই মানে ভয় লাগে, কিন্তু জিনিসটা কি হয়েছে যে খুন হচ্ছে, মানুষগুলি নৃশংসভাবে খুন হচ্ছে এবং খুনিকে সেটা তাকেও না সবাই দেখছে, কিন্তু যে যাকে খুনি সন্দেহ করা হচ্ছে, যাকে সবাই বলছে যে তাকে দেখেছে এবং যার সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে, ডিএনএ ম্যাচ হচ্ছে, সে বলছে সে আবার খুন করেনি, সে অন্য জায়গায় ছিল। তো জিনিসটা তো আসলে একটু অদ্ভুত ব্যাপার, মানে প্লটটা কিন্তু ইন্টারেস্টিং ছিল। তো স্টিভেন কিং এর লেখনশৈলী সত্যি অসাধারণ, এটা নিয়ে তো কিছু বলার নেই। তার স্টোরি টেলিং এর ধরনটাই হচ্ছে আকর্ষণীয়। এই বইয়ের মাধ্যমে যে ভ্রান্তির জগতে আপনাকে প্রবেশ করে দিবেন। হ্যাঁ, আপনি অবশ্যই বিভ্রান্ত হবেন। ওই যে বললাম না যে যার মানে ফিঙ্গারপ্রিন্ট তারপরে ডিএনএ ম্যাচ করছে সে খুনি না, কিন্তু তাকেই মনে হচ্ছে খুনি, কারণ সেই তো মানে সেই তো খুনি হওয়ার কথা, যেহেতু ঘটনাস্থলে তারই মানে ডিএনএ তারই আঙুলের ছাপ পাওয়া গেছে, কিন্তু সে আবার অন্য জায়গায়, মানে পুরো বিভ্রান্ত হয়ে যাবেন আপনি এই গল্পটা পড়তে গেলে। তো যারা সাসপেন্স থ্রিলার, আর হ্যাঁ এই যে অনুবাদটা কিন্তু অনেক ভালো হয়েছে। অনুবাদটা, কারণ আমি বলি যে অনুবাদ ভালো না হলে কিন্তু অনুবাদ খারাপ হলে হয় কি যে মূল লেখক যদি লেখাটা ভালোও লেখে না, তারপরে হয় কি যে অনুবাদ খারাপের জন্য আপনার কাছে বইটা খারাপ লাগতে পারে। তাই অনুবাদ যে করে তারও কিন্তু একটা অনেক বড় মানে ভূমিকা থাকে। তা অনুবাদটা আমি বলবো ভালো হয়েছে, যে কারণে বইটা পড়তে আমার সুবিধা হয়েছে এবং আমি হ্যাঁ ভালো মতো পড়ে গেছি। কারণ অনুবাদ যদি খারাপ হয় তাহলে বই পড়তে অনেক সমস্যা হয়। তো যারা সাসপেন্স থ্রিলার এবং হরর পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বইটা আমি বলবো মাস্ট রিড। এই বইটি পড়ে আপনি এক অন্যরকম ভীতিকর জগতে প্রবেশ করবেন। হ্যাঁ, অন্যরকম ভীতিকর জগৎ, মানে নর্মালি যেসব হরর এলিমেন্ট থাকে বা হরর যেসব গল্প থাকে, এটা কিন্তু একটু আলাদা। আলাদা কেন? কারণ সেটা তো আমি বললামই, কারণ যে জিনিসটা কি আউটসাইডার, মানে সে এমন একজন যে মানে খুন করছে সে, কিন্তু দোষ কিন্তু হচ্ছে অন্য মানুষের, মানে একই জায়গায় মানে একটা মানুষের দুই জায়গায় মানে থাকার প্রমাণ মিলছে। তো সে মানে খুন করছে এক জায়গায়, মানে তার ঘটনাস্থল থেকে তার ডিএনএ পাওয়া যাচ্ছে, তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সে খুন করেনি, সে বলছে সে খুন করেনি এবং প্রমাণও পাওয়া যাচ্ছে যে সে আরেক জায়গায় ছিল, তা সে দুই জায়গাতেই ছিল। মানুষ কিন্তু আবার তাকে দেখেছে। তো এই যে একটা যে মানে মানে বিভ্রান্তিকর একটা অবস্থা, আসলে কি হয়েছে মানে ঘটনা কি, এটাই জানার জন্য না মানে আপনার উৎসাহ জাগবে এবং হ্যাঁ অন্যরকম একটা ভয়ের জগৎ প্রবেশ করবেন। কারণ ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর, যে দোষী না সেও তো দোষী হয়ে যাচ্ছে, তাই জিনিসটা কিন্তু আসলেই ভয়ঙ্কর। তো কাহিনীটার পুরো আমি বলবো যে ভালো, কিন্তু একটা জিনিস যেটা মানে কাহিনীটা কিন্তু স্লো। কারণ আমি তো বলি যে কাহিনী বিল্ডআপের জন্য তো একটু স্লো হয়, তবে যেগুলো ছোট বই থাকে সেগুলো হয়তো বিল্ডআপ একটু ফাস্ট হয়ে যায়, কাহিনী যেহেতু ছোট থাকে। কিন্তু বড় বইয়ের কিন্তু স্টার্টটাও কিন্তু স্লোলি হয়, কারণ বড় বইয়ের কাহিনী বড় থাকে এবং অনেক বিস্তৃতভাবে থাকে, যে কারণে মানে স্লো মোশনে চলতে থাকে অনেকক্ষণ। তো এই গল্পটা হয় কি, যখন মানে প্রথমে শুরু হয় বর্তমান গল্প এবং যখন জবানবন্দি নেওয়া হয়, তো এক একজনের জবানবন্দি নেওয়া হচ্ছে, তারপরে ফরেন্সিক রিপোর্ট আছে সেগুলো অ্যানালাইসিস করা হচ্ছে, এগুলি হতে এগুলি দেখাতে না মানে কাহিনী অনেকখানি মানে এগুলোর মধ্যে চলে গেছে মানে প্রথম দিকে আর কি। তো ওই সময় না একটু স্লো লাগবে কাহিনীটা, মানে কাহিনী মানে কারণ তখন তো মূল কাহিনী না, মানে জাস্ট এগুলি মানে জবানবন্দি নেওয়া হচ্ছে, ফরেন্সিক রিপোর্ট আনা হচ্ছে। কিন্তু যখন মূল কাহিনীতে প্রবেশ করবেন তখন আর আপনার খারাপ লাগবে না, কারণ তখন আপনি মজা পেয়ে যাবেন। ওই যে তখন মাথায় ওটাই থাকবে যে কি আসলে কে এটা বা কি এটা কেন করছে, কিসের জন্য করছে, মানে এগুলো জানার জন্য আপনার বইটা পড়তে ভালো লাগবে। তবে হ্যাঁ, ইন্ডিংটা নিয়ে আমি একটু বলবো আমি অতটা স্যাটিসফাইড না। মানে ইন্ডিংটা কেমন হয়েছে, মানে আমি ভেবেছিলাম যেরকম পুরো থ্রিলের সাথে একটা বই, মানে পুরোটা বই যেমন থ্রিলের সাথে চলেছে, তা আমি ভেবেছিলাম কি ইন্ডিংটা মনে হয় আরও একটু মানে থ্রিল হবে, মানে বেশি একটু থ্রিলযুক্ত হবে। কিন্তু সেই হিসেবে আমার মনে হয়েছে কি ইন্ডিংটা একদমই সাধারণ ছিল এবং একদম মানে এত একটা বড় একটা ঘটনা, এত মানুষের সামনে এত ঘটনা ঘটলো, আমার একদম টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল ঘটনাটা। হ্যাঁ, তো সেই ঘটনাটার
এন্ডিং এমন সাধারণ কেন, মানে আমার এটা মনে হলো যে কেউ জানো না, কিছু জানো না, একদম নর্মালভাবে মনে হলো কি এন্ডিংটা হয়ে গেল। হ্যাঁ, তবে আমার মনে হয় এটারও কোনো মানে লেখক এটা এমনিতেও দিয়েছেন, কারণ যে জিনিসটাই হয়েছে সেটার বর্ণনা দেওয়া তো আসলে সম্ভব, মানে সেটার মানে ব্যাখ্যা করা হয়তো সম্ভব ছিল না, কারণ পৃথিবীতে তো ব্যাখ্যাতীত অনেক ঘটনা ঘটে এবং ব্যাখ্যাতীত ঘটনা কিন্তু বেশিরভাগ মানুষই বিশ্বাস করে না, হয়তো সেই জন্যই জিনিসটাকে নীরবে নিঃশব্দে শেষ করে দেওয়া হয়েছে। এমনিতে ওভারঅল আমি বলবো কাহিনীটা অনেক সুন্দর, মানে প্লটটা যে বললাম না আকর্ষণীয়, প্লটটা আকর্ষণীয়, কারণ এরকম মানে কাহিনী কিন্তু সচরাচর এরকম কাহিনী পড়া হয় না যে মানে খুন করছে যে যাকে মানুষ দেখছে, যার মানে সব কিছু মিলছে, যার সব প্রমাণ তার বিরুদ্ধে যাচ্ছে, সে খুনি না, এরকম একটা ঘটনা হচ্ছে, সে বলছে সে আরেক জায়গায় ছিল। তা কয়টা ঘটনা এরকম হয়েছে, এরকমই মানে ঘটনা নিয়ে মানে এরকমভাবে কাহিনীটা এগোতে থাকে এবং শেষের দিকে তো অবশ্যই সমাধান হয়। কি মানে ওভারঅল কাহিনীটা সুন্দর, যদি মানে এন্ডিংটা জাস্ট একটু আমার কাছে মনে হয়েছে যে এন্ডিংয়ের থ্রিল কম ছিল, কিন্তু এমনিতে কিন্তু কাহিনীটা সুন্দরই ছিল এবং শেষটাও ভালো মতোই করা, মানে ভালো মতোই শেষ করেছে লেখক। এবং পুরো কাহিনীটা যখন আর পড়বেন তখন আমি বললাম না যে আপনি মানে একদম কাহিনীর মধ্যে ঢুকে যাবেন, ওই যে কে কি হলো, ওরা শেষে দিয়ে কী পরিণত হবে, মানে পরিণতিটা হবে, ওইটাই বললাম যে ওই যে ওই চিন্তাটা আসলে মাথায় ছিল যে শেষে কী পরিণতি হয়, ওটা নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম, যেই কারণে যে মানে লাস্টের পরিণতিটা একটু মানে মানে একটু মানে নর্মাল হতে একটু আশাহত হয়েছি ওই জিনিসটাই আসলে। কিন্তু পড়তে গেলে যখন আপনি পড়তে চাবেন তখন আপনার মধ্যে এই জিনিসটা থ্রিল আসবেই, কারণ কাহিনীটাই এরকম। তো বইটার যদি প্রকাশনের কথা বলি তাহলে বলবো শিরোনাম প্রকাশনের প্রোডাকশন পেজ ভালো এবং তার ইয়েটাও ভালো, এই যে প্রচ্ছদটা এখানে যা দেখা যাচ্ছে না যে আউটসাইডার অন্ধকারের মধ্যে, হ্যাঁ সে অন্ধকারের প্রাণী, অন্ধকারের মধ্যেই কিন্তু মানে দেখা যাচ্ছে যে সে অন্ধকারের মধ্যে যাচ্ছে এবং পিছে উল্টা ভূত, মানে উল্টা কেউ, কিন্তু তার চেহারা যে চোখগুলি লাল লাল ভাটার মতো জ্বলছে, এই জিনিসটাও না মানে গল্পে আছে, মানে গল্প রিলেটেড মানে কাহিনী রিলেটেডই কিন্তু প্রচ্ছদ, সেই কারণে ভালো লেগেছে। কবরস্থানটাও কিন্তু কাহিনীর মধ্যে ছিল। তো সব মিলে আমি বলবো যে হ্যাঁ প্রচ্ছদটা আমার ভালো লেগেছে, কালার প্রচ্ছদ মানে সুন্দর আছে, সবই ঠিক আছে। তো শিরোনাম প্রকাশনের কথা আমি যেটা বলবো যে এটা তো নতুন প্রকাশনী, একদম তারা মাত্রই শুরু করেছে, তো তার মধ্যে তারা অনেকগুলি বই বের করেছে এবং ভালো ভালো বই বের করেছে, কিন্তু যেটা সমস্যাটা শেষ মানে যে জিনিসটা সমস্যার কথা আমি বলবো সেটা শুধু শিরোনাম প্রকাশন না, সব প্রকাশনে আছে, তবে শিরোনাম প্রকাশন যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে মানে তাদের প্রুফের মধ্যে সমস্যা, কারণ বানান ভুল এটা তো থাকেই এখানে, যদিও মানে অনেক বেশি মনে হয়েছে বানান ভুল, তারপর আমি বলবো যে বানান ভুলটা তারপর আমি মানে লেট গো করে দিই অনেক সময়, কিন্তু সমস্যাটা হয়েছে কি যে ওই যে অর্ধেক যে লাইনের ব্যাপারটা, এই জিনিসটা আমি বুঝলাম না, এই জিনিসটা কিন্তু আগে হতো না, ইদানিং এত বেশি জিনিসটা হচ্ছে। এবং এই বইতেও না এই জিনিসটা আছে যে একটা মানে লাইন পড়ছি প্যারা পড়ছি, হঠাৎ করে একটা লাইনের অর্ধেকে এসে না ফুল স্টপ, তারপরে লাইনের বাকি অর্ধেক নেই, তা সেটা আমার নিজের মতো ভেবে নিতে হয় এবং নিজের মতো ভাবনা কিন্তু সবসময় ঠিক হয় না, দেখা যায় অনেক সময় আমি যা ভেবেছি তা হয় না, আবার অনেক সময় দেখা যায় কি যেখানে মানে হয় না বলবে সেখানে লিখেছে হয়, তো এখানে তো পুরো একটা জিনিস পাল্টে যাচ্ছে, যেমন যে আমি বললাম যে সে ধূমপান করেই, হ্যাঁ এরকম হবে উত্তরটা, সেখানে লেখা আসছে মানে সরি লেখা থাকবে যে সে ধূমপান করেই না, তো সেখানে লেখা আসছে সে ধূমপান করেই, তো কী জিনিসটা হলো পুরো একদম কিন্তু মানে একটা শব্দের জন্য কিন্তু পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে গেছে, তো সেই জিনিসটা আমার কাছে খারাপ লাগে। তো আমি মনে করি যে অ্যাকচুয়ালি সব প্রকাশনে এটা দেখা উচিত যাতে লাইন যেমন অর্ধেক যাতে না আসে, পুরো লাইনটা যাতে আসে, কারণ পড়ার মধ্যে এই জিনিসগুলো খুব ডিস্টার্ব করে। তা এছাড়া আমি বলবো ওভারঅল বইটা সুন্দর এবং হ্যাঁ কাহিনী তো অনেক সুন্দর, আমি তো বললাম একদম অন্যরকম একটা প্লট, যদি আপনারা অন্যরকম কোনো প্লটের একটা হরর ভয় জায়গা নিয়ে থ্রিলার পড়তে চান তাহলে আমি বলবো এই গল্পটা অবশ্যই মাস্ট রিড। স্টিভেন কিং এর ব্যাপারে তো কিছু বলার নেই, তার লেখা তো সবসময় ভালো। তো আপনারা যদি মানে এই মানে হরর, যারা হরর লাভার এবং হরর কি থ্রিলার, কারণ এটা শুধু হরর না বা থ্রিলারও না, অ্যাকচুয়ালি দুইটা মিক্স, তো ভয় জাগানো মানে থ্রিলার বই পড়তে যারা পছন্দ করে তারা অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন। তো চমৎকার একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক আজ এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরও বেশি বেশি করে মানে ভালো ভালো ভিডিও আনার জন্য উৎসাহ পাবো, যেটা আমি সবসময় বলি। আর হ্যাঁ আপনাদের যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনারা তো জানেনই যে আমি আপনাদের কমেন্ট করি এবং রিপ্লাইও দিই, তো আপনাদের জানার কিছু থাকলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে সেটা জানাতে পারেন। আর হ্যাঁ আমি আবারও ফিরে আসবো আরও একটা নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে, কারণ আমি সবসময় আপনাদের কাছে ফিরে আসি নতুন নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।